হুম। হ্যালো। ঠিক আছে। এটা মানে এটা দিতে হবে না কেন? এটা সাউন্ড। ঠিক আছে। সবাইকে শুভ সন্ধ্যা। আমি সোহেল তানভীর নেহাল, বি অনার্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকের হচ্ছে আমাদের ইকুইটি অনলাইন পেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিভিয়াস কোয়েশ্চেন সলিউশন। যাদেরকে আমি কালকে বলছিলাম, ঘোষণা দিয়েছিলাম যে আজকে আমাদের যে অনলাইন ক্লাস হবে 7টা থেকে শুরু হওয়ার কথা ছিল, একটু লেট হয়ে গেছে, এটার জন্য সরি। তো আজকে ক্লাস হচ্ছে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই, তো বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় আগে ছিল ভর্তি পরীক্ষা, এখন হচ্ছে নতুন করে এবার শুরু করছে। তো এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আহ, বাংলার যে বিষয়টা, সেটা হচ্ছে কোন ধরনের কোয়েশ্চেন আসবে, আর হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার কোন ধরনের প্রশ্ন। তো পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন হচ্ছে বেশি তফাৎ নয়, যে একটু এদিক সেদিক হয় আর কি। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটু প্রিভিয়াস কোয়েশ্চেন বেশি দিলে, বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটু প্রিভিয়াস কোয়েশ্চেন বেশি দিলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিভিয়াস কোয়েশ্চেন একটু কম দেয়। তো জাতীয় বিশ্ববিদ্যালয়টা হচ্ছে কম্পিটিশন পরীক্ষায় আহ, প্রশ্ন ঘুরাই পেঁচাই দিতে পারে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কয়েকটা প্রিভিয়াস কোয়েশ্চেন আমি দেখাচ্ছি, বা কিভাবে পরীক্ষা আসে, তার কোন কোন টপিক গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলার জন্য। বাংলা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, গদ্য পদ্য থেকে কোন কোয়েশ্চেন গুলা, আর হচ্ছে গ্রামাটিক্যাল বাংলা ব্যাকরণের জন্য কোন টপিক গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কিছু টপিক থাকে হচ্ছে প্রতি বছরে কোয়েশ্চেন থাকে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কিছু টপিক থাকে হচ্ছে প্রতি বছরেই কোয়েশ্চেন থাকে। তো এরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিছু টপিক থাকে যেগুলো থেকে প্রতি বছরে কোয়েশ্চেন থাকে। তো এখন এই আমি কয়েকটা প্রিভিয়াস কোয়েশ্চেন দেখাই যেগুলা পরীক্ষা আছে। তো আমরা হচ্ছে তাহারে পরমনে একটা কবিতা জানি, যে তাহারে পরে মনে। সুবিয়া খাবার লিখছে আর কি। এই কবিতা একটা লাইন আছে, মানে এখনো দেখোনি তুমি। তো এটা একটা প্রিভিয়াস কোয়েশ্চেন। এখানে পরীক্ষা আসছে কি, যে একবার আসছে দেখোনি পুরোটা আন্ডারলাইন, আরেকবার দিছে শুধু নিচ আন্ডারলাইন। এখন যদি পুরোটা শব্দ নিচ আন্ডারলাইন থাকে, তখন দেখোনি এই শব্দটা হচ্ছে এখানে ক্রিয়াপদ। যখন শুধু নিচ আন্ডারলাইন থাকবে বা কে হচ্ছে দাগানো থাকবে, তখন হচ্ছে ক্রিয়া বিশেষণ। তো এরকম কত ব্যতিক্রম প্রশ্ন থাকে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা থেকে একটা প্রশ্ন দিচ্ছে। আমি যখন ক্লাসে পড়াই তখন আমি বলি যে কোয়েশ্চেন গুলো হচ্ছে কবিতার লাইন থেকে গ্রামাটিক্যালি কোয়েশ্চেন করে, মানে ব্যাকরণিক প্রশ্ন করে আর কি। তো যে লক্ষ্মী রাবণী আত্মজীব, আজকে যে প্রশ্নটা দিছে, এখানে লক্ষ্মী শব্দটা হচ্ছে কোন পদ। তো ঠিক সেম হচ্ছে এখনো দেখোনি তুমি, এই পুরো শব্দটা হচ্ছে একটা ক্রিয়াপদ, আর শুধু যদি নিচ আন্ডারলাইন থাকতো তখন হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ। কেমন? তাহলে না বোধক ক্রিয়া বিশেষণ বুঝে ওটাকে, না বাচক বা না বোধক। যখন ক্রিয়া বিশেষণ অপশন আছে, যে না বাচক বা না বোধক ক্রিয়া বিশেষণ থাকে, তখন আমি ক্রিয়া বিশেষণ না দেখাই, না বাচক বা না বোধক ক্রিয়া বিশেষণ আমার থেকে দাগাইতে হবে। তো এখানে
এই এমন আরো প্রশ্ন দেয়। তো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য বাংলায় গদ্য থেকে আর হচ্ছে পদ্য থেকে যে টপিক গুলো হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ বা যেগুলো আমরা পড়বো, তো গদ্য থেকে প্রশ্ন পড়তে গেলে আমাদের থেকে পড়তে হবে কি আমার পথ। আমার পথ হচ্ছে ইম্পর্টেন্ট, আমার পথ থেকে কোয়েশ্চেন থাকে। তারপর হচ্ছে গদ্য থেকে প্রশ্ন পড়তে গেলে পড়তে হবে হচ্ছে যেটা সিলেবাস আগের এবারের 24-এর সিলেবাস অনুযায়ী পদ্য থেকে সোনার তরী, তারপর হচ্ছে বিদ্রোহী কবিতা, তারপর হচ্ছে 18 বছর বয়স, তারপর হচ্ছে তাহারে পরমনে, গদ্যটা হচ্ছে আমার পথ, তারপর হচ্ছে বিলাসী, অপরিচিতা, অপরিচিতা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তো এখানে আরো আছে মানব কল্যাণ। এই টপিক গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে আর কি। তার মধ্যে হচ্ছে গ্রামাটিক্যালের কিছু বিষয় আছে যে গ্রামার হচ্ছে যেখান থেকে প্রশ্ন দেয়। গ্রামার আমি কয়েকটা প্রিভিয়াস কোশ্চেন দেখাই যেগুলো পরীক্ষা আসছে, যে ব্যাকরণ অংশ, ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন আসবে সমার্থ শব্দ, একটা থাকবে কোয়েশ্চেন। তো এখানে বিপরীত শব্দ আসে, একটা কোয়েশ্চেন থাকবে। তারপর আছে হচ্ছে বাগধারা, তারপর হচ্ছে শব্দ, তারপর হচ্ছে পথ, পথ প্রকরণ বা এটা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। সেম কথা। তো এখানে আরো প্রশ্ন দেয় সমাস। এই সমাজ থেকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোয়েশ্চেন আসছে, বৈষম্য বিরোধী। তো বৈষম্য বিরোধী এটার ব্যাস বাক্য কি হবে? বৈষম্য বিরোধী, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ আর কি। বৈষম্যের বিরোধী, যেটারও যখন আমি ব্যাস বাক্য করতে যাব তখন আসবে হচ্ছে কি বৈষম্যের বিরোধী। তার মানে এখানে বৈষম্যের এর আছে, তো এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তো যদি এর থাকে ষষ্ঠী বিভক্তি, তাহলে ষষ্ঠী বিভক্তি আছে ষষ্ঠী তৎপুরুষ। তৎপুরুষে জানি আমরা হচ্ছে পরপদ প্রধান, এখানে হচ্ছে বিরোধী প্রধান, আর হচ্ছে বিভক্তি আছে। বিভক্তি থাকলেই সেটা হচ্ছে তৎপুরুষ সমাস হয়, তবে অনেক সময় ব্যতিক্রম আছে, সেটা পরে দেখে যাবে। আজকে যেটা দিই সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। হ্যাঁ, এটা একটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। তো সমাজ থেকে অনেকগুলো প্রশ্ন থাকে, তবে সমাজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে হচ্ছে প্রাদি সমাস আর নিত্য সমাস। যে প্রাদি সমাস আর নিত্য সমাসটা একটু ভালো করে দেখলে আর কর্মধারী সমাসটা দেখলে হচ্ছে মোটামুটি একটা কভার হয়ে যাবে। তারপর আরো আছে এখানে যে এক্সট্রা করে বিভক্তিটা একটু পড়তে হবে, বিভক্তি থেকে প্রশ্ন থাকে যে বিভক্তি, এটার সাথে আমরা কারকটা পড়ে নিব, তাহলে বিভক্তির সাথে কারক এটা ইম্পর্টেন্ট।
তাহলে সমার্থ শব্দ বিপরীত, বাগধারা শব্দ, প্রত্যকরণ, সমাস, বিভক্তি। তো এগুলা থেকে কোয়েশ্চেন থাকে। তো এখানে আরো প্রশ্ন আসবে ব্যাকরণ অংশে, সেটা হচ্ছে এক্সট্রা করে পড়তে হবে উপসর্গ। যেমন উপসর্গ থেকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছে, রিটেন আসছে, উপসর্গের অর্থবাচকতা নাই, অর্থবোধকতা আছে। হ্যাঁ, তো উপসর্গ জিনিসটা হচ্ছে মূলত উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই। কোন শব্দের পূর্ব বসে উপসর্গ নতুন করে অর্থ দেয়। উপসর্গের অর্থের পরিবর্তন করে, অর্থের সংযোজন করে, অর্থের সংকোচন করে, সম্প্রসারিত করে, অর্থের বিয়োজন করে। যেমন আমি যদি একটা উদাহরণস্বরূপ বলি, তাহলে যে বলা যায় কি উপসর্গ হচ্ছে, যেমন ধরো আমি একটা শব্দ লিখলাম বাদ, তো আমরা জানি বাদ মানে ক্যান্সেল, রিজেক্ট, ইগনোর। তো এই বাদের আগে আমি যদি অপ লাগাই, বা এর পূর্বে যদি প্র হয়, বা এর পূর্বে যদি পড়া হয়, এর পূর্বে যদি পরি হয়, তবে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে যে আমি পড়ে দিছি কিন্তু এটার কোনো অর্থ নাই, এটা উপসর্গ। তবে পরি যেটা আছে এটার অর্থ আছে, এটা কিন্তু উপসর্গ নয়, এটা কিন্তু অ্যাঞ্জেল। মানে অ্যাঞ্জেল যেটা বলে ওই যে পরি আর কি, বাংলা, আবার বাংলা মুভির, বাংলা সিনেমার পরিমণি না। তো এখানে যে পরি এটা উপসর্গ। তা এখন আমি বাদ মানি ক্যান্সেল, আর বাদের আগে যদি আমি উপসর্গ অপ যদি লাগাই, এখন হচ্ছে অপবাদ। তাহলে বাদ ক্যান্সেল হলে অপবাদ মানে আর ক্যান্সেল না, অপবাদ মানে হচ্ছে বদনাম করা। তার মানে বাদ শব্দের আগে অপযুক্ত হয়ে হয়ে গেছে অপবাদ। তো এখন উপসর্গের কাজ হচ্ছে শব্দের পূর্বে বসে, মানে ধাতুর পূর্বে বসে বসতে পারে, শব্দের পূর্বে বসতে পারে, বসে নতুন করে অর্থ দিবে, সেটা হচ্ছে উপসর্গের কাজ। উপসর্গ তিন প্রকার: খাঁটি বাংলা উপসর্গ, তারপর তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছিল যে বিদেশি উপসর্গ কয়টি। অপশন ছিল বিদেশি উপসর্গ 21টি, অপশন ছিল 20টি, অপশন ছিল অসংখ্য, অপশন ছিল অনির্দিষ্ট। তাহলে এখানে রাইট আনসার হবে যে অনির্দিষ্ট, অসংখ্য হবে না। যখন আমরা এই উপসর্গ যখন পড়াই, তখন আমরা বলি যে বিদেশি উপসর্গ নির্দিষ্ট নাই, অনেকগুলো আছে, কতগুলো আছে এটা আমরা বলি না। তো এখানে অসংখ্য না হয়ে অনির্দিষ্ট কেন হয়েছে? তো বিদেশি উপসর্গ কি এতগুলাই আছে যা গণনা করা যাচ্ছে না? যা আছে গণনা করা যাচ্ছে কিন্তু নির্দিষ্ট নয়, সেজন্য উত্তর হবে যে কি অনির্দিষ্ট। আর উপসর্গ থেকে সবচেয়ে বেশি আসা প্রশ্ন হচ্ছে কি খাঁটি বাংলা উপসর্গ কয়টা, তৎসম উপসর্গ কয়টা। এটা মনে রাখার একটা টেকনিক আছে। খাঁটি বাংলা, বাংলা ফাদার অ্যাডভান্স, বাফর আগে চলে, একটা বেশি। তৎসম সংস্কৃত উপসর্গ হচ্ছে একটা কম, মানে 20টা। আর বিদেশি উপসর্গ অনির্দিষ্ট। আর বিদেশি উপসর্গ, বিদেশি ভাষা তো ভাইয়া অনেকগুলা, তখন কি বিদেশি ভাষা এতগুলা ভাষার কি উপসর্গ আছে? এতগুলা ভাষার উপসর্গ নাই, শুধু 4টা বিদেশি ভাষার উপসর্গ আছে: আরবি, ফার্সি, ইংরেজি, উর্দু বা হিন্দি। আরবি উপসর্গ মনে রাখার বাইরে একটা টেকনিক আছে ভাইয়া, যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই তোমাদের অনলাইন বেসে যখন পড়াবো, তখন ইন্ডিভিজুয়াল করে পড়াবো, ওখানে যে একদম আলাদা আলাদা করে কিভাবে টেকনিক গুলো দেখাই দিতে হয়। যেমন আরবি উপসর্গ মনে রাখার টেকনিক হচ্ছে লাগ গড়পতি বাজে আম খাইস না, লাগ গড়পতি বাজে আম খাইস না। আর হচ্ছে ফার্সি উপসর্গ মনে রাখার একটা টেকনিক আছে ভাইয়া, বরবাদি ভাবে দরকারে কম ফিনি না। এখানে সবগুলো ফার্সি উপসর্গ আছে। আর ইংরেজি উপসর্গ হচ্ছে হাফ, ফুল, সাপ, তারপর হচ্ছে হ্যাট, মিনি। বাজারের অনেকগুলো বইতে মিনি কিন্তু বিদেশি উপসর্গ ইংরেজির মধ্যে নাই। মিনি স্টেশন, মিনি স্টেশনারি, মিনি সুপারমার্কেট, মিনি কিন্তু একটা ইংরেজি উপসর্গ। আর উর্দু বা হিন্দি উপসর্গ শুধু দুইটা, একটা হর, একটা হরেক। হর হামেশা, হর কিসিম, হরেক রকম, পাগল দিয়া মিলাইছে মেলাই। এই যে এখানে হর, হরেক, এগুলো কিন্তু বিদেশি উপসর্গ। তো এখানে ভাই আবার খাঁটি বাংলা উপসর্গ যে 21টা, এগুলা সিকোয়েন্স ধরে মনে রাখতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে। এখানে কতগুলো টেকনিক আছে। আশুবিনী 4টা উপসর্গ আছে, এই 4টা উপসর্গ বাংলা হয়, তৎসম হয়। আবার খাঁটি বাংলা উপসর্গটা একটা মনে রাখার টেকনিক, অজগনা 4টা, আবহাওয়া নীতি আড়ষ্ট করে কতভাবে বলবো, সাফাতা দিয়ে শশা খাওয়া হারাম। এগুলো ভাই যখন ইন্ডিভিজুয়াল পড়াবো উপসর্গ মনে রাখার টেকনিক, পাশে এগুলো লিখে দিবে, তাহলে উপসর্গ কিন্তু ইম্পর্টেন্ট। তারপর আছে
অনুসর্গ একটা টপিক আছে ইন্ডিভিজুয়াল। অনুসর্গ টপিকটা হচ্ছে আলাদা করে পড়তে হয়, অনুসর্গ দিয়ে বিভিন্ন প্রশ্ন দেয়, তবে এগুলা মূলত হচ্ছে কি ব্যাকরণিক শব্দ শ্রেণীর টপিকের অন্তর্ভুক্ত। ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পদ প্রকরণ অন্তর্ভুক্ত হলেও অনুসর্গ দিয়ে ইন্ডিভিজুয়াল করে প্রশ্ন দেয়। তাহলে অনুসর্গ কোন বাক্যের শেষে বসে আর কি, হ্যাঁ, কোন বাক্যের শেষে বসে, অনেক সময় অনুসর্গ বাক্যের শুরুতেও বসে, আবার অনেক সময় অনুসর্গ বাক্যের শেষে বসে, শুরুতে বসে, কোন শব্দের সাথে লাগালাগি করে বসে। তো এখন 9-10-এ থাকতে এক ভদ্রলোক আমাদেরকে অনুসর্গ পড়াইছেন, উনি আমাদেরকে শিখাইছে অনুসর্গ হচ্ছে কি বাক্যের শুরুতে বসে না। তো শুরুতে না বসলে, এখন যদি আমি একটা উদাহরণ দিই, যেমন যে সেটা হচ্ছে গিয়া প্রতি ডজন কলার দাম হুম, হুম, তো আমি একটা উদাহরণ লিখছি, প্রতি ডজন কলার দাম 100 টাকা। তো এখানে প্রতি হচ্ছে একটা কি অনুসর্গ। আরো আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, এগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, এখানে বিনা হচ্ছে একটা অনুসর্গ। আবার আরো আছে যে রেখে দিব রিত মাজারে, এই যে ভাইয়া লিখছে রেখে দিবে, রেখে দিব রিত মাজারে, এই যে মাজারে এটা একটা অনুসর্গ। তারপর তিনি স্ত্রী সহ উপস্থিত ছিলেন, তিনি স্ত্রী সহ উপস্থিত ছিলেন, এই যে এখানে সহ একটা হচ্ছে অনুসর্গ। আমি এখানে যে তিনটা লিখছি তিনটা হচ্ছে ব্যতিক্রম। এই যে এটা আমি দেখাচ্ছি, এই যেখানে সহ, এই যেখানে প্রতি, এই যেখানে বিনা। তাহলে আরেকটা আছে, ওটা কই, রেখে দিব রিদ মাজারে, এই যে মাজারে, এগুলো হচ্ছে অনুসর্গ, এগুলো ব্যতিক্রম। তো ভাইয়া যখন এগুলো অনুসর্গের ইন্ডিভিজুয়াল করে আলাদা টপিক পড়াবে, তো অনুসর্গ মূলত হচ্ছে দুই প্রকার, একটা সাধারণ অনুসর্গ, একটা ক্রিয়াজাত অনুসর্গ। সাধারণ অনুসর্গ মনে রাখে একটা টেকনিক আছে, মপ তপ সাহেব আমার জন্য কাছে আসো, এখানে ম প ত ব দন্তে আসো, এগুলো দিয়ে আলাদা আলাদা করে অনেকগুলা সাধারণ অনুসর্গ কি কি এগুলো লিখা আছে। আরেকটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ, মনে রাখার একটা টেকনিক আছে, শেফালির মা নেহালকে মানুষ দিয়ে পর থেকে ধরে বলে কৌশলে নিজের করে নিল। এগুলো আলাদা আলাদা যখন ইন্ডিভিজুয়াল আমরা টপিক ভিত্তিক পড়াবো তখন সবগুলো দেখানো হবে। তাহলে এখানে যাবে লিখলাম প্রতি ডজন কলার দাম 100 টাকা, এখানে প্রতি অনুসর্গ, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, বিনা একটা অনুসর্গ। এরকম আরো আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, তারপর হচ্ছে এই যে বিনি সুতায় গেঁথে রাখলাম, তাহলে বিনি হচ্ছে একটা অনুসর্গ। তারপর হচ্ছে এই যে কি বলে বিনা স্বদেশী ভাষা মিটে কি আসা, তো এখানে বিনি বা বিনা এগুলো হচ্ছে একটা অনুসর্গ। রেখে দিব রিত মাজারে, মাজার একটা অনুসর্গ, কিন্তু এখানে যে মাজার আছে এটা আবার আমানত শাহ মাজার নয়, এটা হচ্ছে হৃদয়ের মাজার, যেটা আমরা হার্ট বলি। আর আমানত শাহ মাজার হইলে তখন সেটার নাউন হয়ে যাবে, হ্যাঁ, এটা হচ্ছে আমানত শাহ মাজার, আর এটা হচ্ছে হৃদয়ের মাজার, এটা একটা অনুসর্গ। এগুলো ভাই ইন্ডিভিজুয়াল করে টেকনিক আকারে পরবর্তীতে হচ্ছে পড়াবে আর কি। তো এখানে যে সমার্থক, বিপরীত, বাগধারা, তারপর হচ্ছে শব্দ, মানে কোনটা তৎসম, কোনটা অর্ধতৎসম, কোনটা তদ্ভব, কোনটা দেশি, কোনটা বিদেশি, বিদেশির মধ্যে কোনটা আরবি, কোনটা ফার্সি, কোনটা পর্তুগিজ, কোনটা চায়না, এগুলোতে আসলে এই টপিকটার মধ্যে হচ্ছে মূলত প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো দেখলে ইনশাআল্লাহ কভার হয়ে যায়। তার হচ্ছে পদ প্রকরণ, ব্যাকরণের শব্দ শ্রেণীর টপিকের মধ্যে আলাদা আলাদা করে আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, কি, অব্যয়, অনুসর্গ, যোজক, আবেগ। অব্যয়ের মধ্যে আবার তিন ধরনের আছে, একটা অনুসর্গ, একটা যোজক, একটা আবেগ। তো এগুলাতে হচ্ছে ইন্ডিভিজুয়াল করে আমরা প্রত্যেকটা লেসন ভিত্তিক একটা কোর্স প্ল্যান দিয়ে দেবো, ওখানের মধ্যে হচ্ছে পড়ানো হবে।
তো আর বিভক্তিটা বলছি, বিভক্তি 6 প্রকার। বিভক্তি মূলত হচ্ছে 2 প্রকার। প্রথমত 2 প্রকার, একটা হচ্ছে নাম্বার শব্দ বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। নাম্বার শব্দ বিভক্তি হচ্ছে যেগুলো আমরা 6-7 প্রকার জানি, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এগুলো হচ্ছে নাম্বার শব্দ বিভক্তি। আর একটা ক্রিয়া বিভক্তি আছে, কোন ক্রিয়াকে বিশ্লেষণ করলে ভাঙলে শেষে যে অব্যয় যে যে শব্দাংশটা থাকে সেটা হচ্ছে মূলত ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তির আলাদা কোনো ক্লাসিফিকেশন নাই। যেমন আমি একটু উদাহরণস্বরূপ বললে, এই যে আমি একটা শব্দ লিখছি করছি, এই করসির মধ্যে যে কর, এটারে যখন আমি প্রথমে ভাঙবো তখন হচ্ছে কি, এই যে ভাঙবো তখন হবে যে কর প্লাস এই যে সি। আবার যখন আমি করকে ভাঙবো তখন সেটা হবে যে ক্রি, তখন একটা ধাতু চিহ্ন দিতে হবে, তখন এই যেখানে সি আছে এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে ক্রিয়া বিভক্তির আলাদা ক্লাসিফিকেশন নাই। কোন ক্রিয়াপদকে ভাঙলে যেটা শব্দাংশ অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। এটা ক্রিয়াপদ কেন হয়েছে? এটা ক্রিয়াপদ, এটা ক্রিয়া, এটা ধাতু। আমরা আজীবন শিখছি যে তিনটাই ক্রিয়া, না, বিভক্তি থাকলে ক্রিয়াপদ। হ্যাঁ, বিভক্তি যখন থাকবে তখন হচ্ছে ক্রিয়াপদ। এই যেখানে বিভক্তি আছে, আবার আলাদা করে ফেলছি, তখন এটা হচ্ছে ক্রিয়া। আবার ক্রিয়াকে ভাঙতে লাস্ট স্টেজ নিয়ে আসছি ক্রি, তখন এই, তখন একটা ধাতু চিহ্ন দিছি, তখন এটা হচ্ছে ধাতু। ক্রিয়ার মূল প্রকৃতি মূল বোঝাই। এটা ভাইয়া প্রকৃতির প্রত্যেকটা টপিক আছে, ওটা পড়ানোর সময় এটা বোঝানো হবে। তো এখানে আরো কিছু বিষয় আছে, যে হচ্ছে আমার পথ বিলাসী অপরিচিতা মানব কল্যাণ। আমার পথ কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের আত্মজীবনী থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসবে, কাজী নজরুল ইসলামের জন্ম কখন, মৃত্যু কখন, কাজী নজরুল ইসলামের বা উপন্যাসের নাম দিবে। উপন্যাসের নামগুলোর মনে রাখার টেকনিক আছে ভাইয়া, কাব্যগ্রন্থ মনে রাখার টেকনিক আছে। এগুলো ইন্ডিভিজুয়াল যখন পড়ানো হবে তখন বলবো আর কি। এমনি নর্মালি একটা আমি প্রশ্ন বলি, যেটা যারা লাইভ দেখতেছো তারা চাইলে উত্তর দিতে পারো ওখানে। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবির নাম কি? টাইম দিব, সময় 30 সেকেন্ড। 30 সেকেন্ডে তোমরা ওটা পেজের মধ্যে কমেন্ট করে জানাবে। বাংলা সাহিত্যের, আমি আবার বলতেছি, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবির নাম কি? আমরা আজীবন শিখে বিদ্রোহী কবি একজন, যখন আমরা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা দিতে আসি তখন বিদ্রোহী কবি হয়ে যায় আরেকজন। তো ঠিক সেম, যারা কম্পিটিশন পরীক্ষা দিবা পাবলিক ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে, যখন তুমি বাসা থেকে পড়ে আসবে এক ধরনের, পরীক্ষার হলে প্রশ্ন দেখবে আরেক ধরনের। আবার পরীক্ষার হল 1 ঘন্টায় প্রশ্ন হচ্ছে, এখানে অনেক সময় বাবার নামও ভুলে যায় যখন কোয়েশ্চেন পড়ে আর কি। যখন তুমি বাসায় যাবা, তোমার 9-10 পড়ুয়া ছোট ভাই যখন প্রশ্ন দেবে বলছে ভাইয়া তুমি এগুলো পারো নাই, এগুলো তো অনেক সহজ। আসলে পরীক্ষার হলের যে কনসেন্ট্রেশন, বাইরে হলে কনসেন্ট্রেশন টোটালি পরিবেশটা ভিন্ন। তখন বাসা, যখন তুমি কোন একটা কম্পিটিশন পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে তখন গোছাই প্রিপারেশন নিতে হবে। গোছাই প্রিপারেশন না নিলে এটা কম্পিটিশন পরীক্ষা একটা প্লেস করা হচ্ছে একটা টাফ ব্যাপারে যায়। আমি টাইম দিচ্ছি হচ্ছে, প্রশ্ন করছিলাম বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হচ্ছে, যারা এখানে কমেন্ট করছো, যে প্রথম বিদ্রোহী কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি দিয়ে 3টা প্রশ্ন আছে। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি, আধুনিক বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি। বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হচ্ছে প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত, যিনি সাহিত্যের দিকে বিদ্রোহী। বাংলা সাহিত্যে যে সময় কবিরা কবিতা লিখতে পারতো না, যে সময় বাংলা সাহিত্যে মহাকাব্য লিখতে পারতো না, সেই সময় উনি মহাকাব্য লিখছে, কবিতা লিখছে। বাংলা সাহিত্যের প্রথম সনেট, বাংলা সাহিত্যের প্রথম চতুর্দশপদী কবিতা, অমিত্রাক্ষর ছন্দ, ট্রাজেডি, কমেডি, প্রহসন, সবগুলা মাইকেল মধুসূদন দত্ত। তো সাহিত্যের যেটা বিদ্রোহ, ওই বিদ্রোহটা প্রথম ঘটাইছে কে? মাইকেল মধুসূদন দত্ত। 1824 জন্ম, 73 মৃত্যু। এই মাইকেল মধুসূদন দত্ত 1843 দিয়ে তার 3-4টা একসাথে জিকে থাকে। 1843 সালে সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, নামের শব্দে পূর্বে মাইকেল শব্দটা যুক্ত করেন। ইভেন তাকে এই হিন্দু কলেজ থেকে বহিষ্কার করে মা বাবা ত্যায্য পুত্র করে দেয়। এই 1843 দিয়ে বাজারে অনেকগুলো বইতে 42 থাকে, কিন্তু এটা রাইট আনসার হবে 43 কেন? ইন্টারমিডিয়েট বইতে ওটা 43 আছে সেজন্য। এরকম অনেকগুলো প্রশ্ন আমরা জানি। যে রবীন্দ্রনাথের একটা বিতর্কিত প্রশ্ন আছে, যে রবীন্দ্রনাথের প্রথম কাব্যের নাম কি? রবীন্দ্রনাথের প্রথম কাব্যের নাম ছিল কবি কাহিনী। কিন্তু আমরা কবি কাহিনী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসলে এটা দাগাইতে পারি না, কেন? কবি কাহিনী হবে না, ওটা উত্তর হবে যে বনফুল। বনফুল হচ্ছে যে 1880 সালে, কবি কাহিনী হচ্ছে 1878 সালে, মানে 2 বছর আগে প্রকাশিত হলেও কবি কাহিনী দাগানো যায় না। যেটা ইন্টারমিডিয়েট বইতে যেটা দিচ্ছে সেটা আমাদের থেকে দাগাইতে হয়।
তো এগুলা সবগুলা একটু বুঝে বুঝে পড়তে হবে, না বুঝে পড়লে এটা আনসার করা যাবে না। তো আমার পথ কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের অনেকগুলা কাহিনী আছে। আর বিলাসী গল্প হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো বিলাসী গল্পের বইগুলা যখন কোনো কম্পিটিশনের পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নিব, তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, যে বিষয়টা হচ্ছে গল্প বিষয়গুলা ধরে ধরে পড়া। ধরে ধরে আমি কেন পড়বো? যেমন বিলাসী গল্পের নায়ক হচ্ছে বিলাসী, না নায়ক হচ্ছে, নায়িকা হচ্ছে বিলাসী, নায়ক হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় নালতের মৃত্যুর বংশের ছেলে। মানে বাংলা সাহিত্যের যদি শ্রেষ্ঠ কোনো বলে যে কি, মানে শ্রেষ্ঠ হচ্ছে প্রেমিক প্রেমিকা ক্যারেক্টারের যদি কোনো গল্প থাকে, তাহলে শরৎ বাবুর বিলাসীকে প্রাধান্য দিতে হবে। মানে জাত পর্যন্ত বিসর্জন দিয়ে ফেলছে মৃত্যুঞ্জয়। আর বিলাসী, ওই যে আমরা মৃত্যুঞ্জয়ের একটা ঘটনাক্রমে একটা গল্প উনি ন্যাড়া আমাদেরকে ব্যাখ্যা করছে। ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। অনেক বছর সংসার করার পরেও, মারা যাওয়ার পরে যখন ন্যাড়া বলতেছে, তুমি একটু ওকে দেখো, আমি বাইরে শ্মশানের কাজ বা ওকে কিভাবে শ্মশান করাইতে হবে এই বিষয়গুলো আমি একটু দেখে আসি। তখন ওনার পরিচিত মহিলাটা চিৎকার দিয়ে বলে, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। এটা দ্বারা আসলে মূলত এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটা আমাদেরকে বুঝাইতে চাইছে, শুধু সংসার করলে হবে না। বাঙালিরা বিয়ে, সংসার, প্রেম এগুলোরে গুলাই ফেলে। এগুলোরে গুলানো যাবে না। সংসার এক জিনিস, প্রেম এক জিনিস, তারপর হচ্ছে বিয়ে আর এক জিনিস। তো এখানে যে বিলাসী গল্পের যে মূল কাহিনী, সেটা যে আমরা জানি ন্যাড়া দুঃসম্পর্কী আত্মীয়, এই 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 মৃত্যুঞ্জয় দুঃসম্পর্কী আত্মীয় হচ্ছে গাতিখোড়া। তো গাতিখোড়া হচ্ছে ওই মৃত্যুঞ্জয় সম্পত্তি গুলা খেয়ে দেওয়ার জন্য, তো এখানে এই মৃত্যুঞ্জয়ের পেছনে লাগে। তো এই বিষয়গুলা তুমি পড়ার সময় একটু গুছাই পড়তে হবে আর কি। তার মধ্যে হচ্ছে বিলাসী গল্পের এই বিলাসীর কিছু দিয়ে কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো ব্যতিক্রম প্রশ্ন আর কি। বিলাসী গল্পে যে বিলাসীর বয়স যে কত বছর, 18 বছর, সেটা কোনো জায়গায় উল্লেখ নাই। তবে একটা টুইস্ট আছে, লাইন, তাহার বয়স 18 নাকি 28 তাহর করিতে পারিলাম না। তো ওখানে তো অপশন দুইটা, একটা 28, একটা 18। এখন আমি প্রশ্ন কিভাবে দাগাবো? কি 28 দাগাবো নাকি 18 দাগাবো? তাহলে ওটা আমার থেকে দাগাইতে হবে কত? 18 দাগাইতে হবে। কেন ওর বয়স 28 কেন বুঝাইছে? যে 28 বুঝাইছে যে ও মৃত্যুঞ্জয়কে সেবা করতে করতে ওকে লাগতেছে 28 বছরের বুড়ির মতো। ওই যে একটা বাংলা গান আছে না, বুড়ি হইলাম তোর কারণে। তার মানে যার জন্য বুড়ি হয়েছে ও বলতেছে আমি বুড়ি। তো এখানে যে বিলাসী সেবা করতে করতে মৃত্যুঞ্জয়কে 28 বছরের বৃদ্ধা মহিলার মতো হয়ে গেছে। তো এই যে এটা ইন্ডিভিজুয়াল এরকম যে সরাসরি লেখা থাকে না গল্পে। যেমন অপরিচিত গল্পের মধ্যে মামার বয়স যে 33 বছর, কোনো জায়গায় উল্লেখ নাই। মানে এরকম উল্লেখ আছে আমার বয়স অনুপমের বাচ্চা আর কি, আমার চেয়ে বছর ছয়েক বেশি। তো বছর ছয়েক যদি বেশি হয়, যে এখানে কিছু বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে কিরকম, আমার বছর ছয়েক বেশি হইলে এখন অনুপমের বয়স তো তিনটা। অনুপমের একটা বয়স হচ্ছে 23 বছর, আর একটা হচ্ছে 25 বছর, আর একটা হচ্ছে কত 27 বছর। আমি এখন কোনটার সাথে অ্যাড করব? অনুপমের বয়স তিনটা, একটা 23, একটা 25, আর একটা 27। এখানে 27-এর সাথে 6 কে যোগ করলে কত হয়? 33 হয়। এই 33 হচ্ছে মামার বয়স। এটা হচ্ছে একটা এগুলাকে আমি পড়ানোর সময় বলি ল্যাংমারা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন গুলো হচ্ছে আটকায় দেওয়ার মতো আর কি। ঠিক সেম কাহিনী করছে রেইনকোট গল্পে। রেইনকোট গল্পে নুরুল হুদা যে মুক্তিযোদ্ধা, সেটা গল্পের কোন জায়গার মধ্যে উল্লেখ নাই। তবে একটা টুইস্ট আছে, যখন মিসক্রিয়েন্টরা দুষ্কৃতিকারীরা কলেজের মধ্যে আলমিরা নিয়ে ঢুকে, 10টা আলমিরা, কোন ডিপার্টমেন্টের জন্য কয়টা নিয়ে যায়, এগুলো ডিরেক্ট তোতা পাখির মতো মুখস্থ করতে হবে। এগুলো প্রিভিয়াস কোশ্চেন অনেকবার আসছে পরীক্ষায়। তাহলে এখানে যে মুক্তিযুদ্ধটা কোনো জায়গায় উল্লেখ নাই। তবে এরকম একটা লাইন আছে, মিসক্রিয়েন্টদের গা ঘেঁষে দাঁড়াইছিল কে? নুরুল হুদা। তাহলে এটা দ্বারা প্রমাণিত যে নুরুল হুদা একজন কি? মুক্তিযোদ্ধা। আব্দুল সাত্তার মৃধা জিওগ্রাফির প্রফেসর, ও মুক্তিযুদ্ধ উল্লেখ আছে। মিন্টু মুক্তিযুদ্ধ উল্লেখ আছে, কিন্তু নুরুল হুদা মুক্তিযুদ্ধ উল্লেখ নাই। কিন্তু ওই যে কিছু বিষয় থেকে যে হচ্ছে ল্যাং মারা কোয়েশ্চেন। ঠিক সেম বিলাসী গল্পে বিলাসীর বয়স 18 বছর উল্লেখ নাই, তাহার বয়স 18 নাকি 28 তাহর করিতে পারিলাম না। ঠিক সেম রেইনকোট গল্প হচ্ছে নুরুল হুদা যে মুক্তিযুদ্ধ কোনো জায়গায় উল্লেখ নাই। তাহলে এটা বুঝে নিতে হবে আর কি আমাদের। ঠিক সেম এই যে আমাদের এটা কোথায় অপরিচিত গল্পের মধ্যে মামার বয়স যে 33 বছর। তো অনুপমের বয়স, অনুপম যখন বিয়ে করে তখন অনুপমের বয়স হচ্ছে কখন? 23 বছর। যখন ট্রেনে দেখা হয় তখন 25 বছর।
যখন গল্প লিখে তখন 27 বছর। ঠিক সেম কাহিনী, 15 বছর বয়সে বিলাসী বিয়ে করে, 16 কিংবা 17-র মধ্যে হচ্ছে 16 বছর কিংবা 17-র মধ্যে হচ্ছে ট্রেনে দেখা হয়, 19 বছর বয়সের মধ্যে গল্প লিখে। এই তিনটা বয়স, এগুলা ডিরেক্ট তোতা পাখির মতো মুখস্থ করতে হয়। এগুলো অনেকবার কোয়েশ্চেন আসছে। এগুলা এই গদ্য পদ্যের যে বিষয়গুলো একদম ধরে ধরে বিস্তারিত আমাদের থেকে পড়তে হবে আর কি, এগুলো না পড়লে সমস্যা। যেমন এখানে যে আমি লিখছিলাম যে তোমার কি বলে যায় সোনার তরী কবিতা, সোনার তরী কবিতা থেকে প্রিভিয়াস কোয়েশ্চেন আসছে, যে তাহারে পরমাণু কবিতা থেকে প্রিভিয়াস কোয়েশ্চেন আসছে। মানে কবিতার লাইনগুলো প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তে হবে। বিদ্রোহী কবিতা থেকে প্রশ্ন দিছে কিরকম, বলো বীর, বলো উন্নত মমশির, শিরিনে হারে আমারই নত শির শিকরে হিমাদ্রির। মমর নিচে আন্ডারলাইন। মম এটা কোন, মানে কোন সর্বনাম? সর্বনাম তো 9 প্রকার, অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, আমি কোনটা ধরবো? মমটা হচ্ছে একটা আত্মবাচক সর্বনাম আর কি। এই যে মম, নিজ, আপন, শয়ন, শ্রিয়, কোত, মোর। আবার মোর দিয়ে প্রতিদান কবিতা থেকে একটা প্রশ্ন আছে, যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দি তারে বুক ভরা গান। তাহলে মোরের নিচে আন্ডারলাইন করছে, এই মোরটা একটা কি? এটা একটা আত্মবাচক সর্বনাম। তাহলে মম আত্মবাচক সর্বনাম। এটাকে ইংলিশ আবার রিফ্লেক্সিভ প্রনাউন বলে, যে সর্বনাম দ্বারা নিজে নিজেকে বোঝায় তাকে বলে যে আত্মবাচক সর্বনাম। এগুলো কবিতার লাইন দিয়ে। আরেকটা সাপেক্ষ সর্বনাম আছে সোনার তরী কবিতা থেকে প্রিভিয়াস কোয়েশ্চেন, যেমন এটা, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি বরে। ওখানে যত তত দুইটা, এই দুইটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন। তারপর সোনার তরী কবিতা থেকে আরো কিছু প্রশ্ন আছে যেগুলা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে আর কি। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে জন্য মনে হয় চিনিও হারে। তাহলে গান গেয়ে তরিবে কে আসে পারে, আমরা জানি সোনার তরী একটা কর্মপ্রধান কবিতা। পৃথিবীতে আমরা নির্দিষ্ট একটা সময়ের জন্য পৃথিবীতে আসি, এই পৃথিবী থেকে নির্দিষ্ট একটা সময়ের পর আমরা চলে যাব। তা আমি যদি মুসলিম হই, আমাকে আমার ধর্ম মতে কাজ, এই যে কবর দিয়ে ফেলবে, হিন্দু হলে পুরাই ফেলবে, বা অন্যান্য ধর্ম হলে অন্যান্য কিছু করবে। কিন্তু যখন আমার কর্ম ভালো হবে, তাহলে ওই কর্মগুলোই হচ্ছে পৃথিবীতে মানুষ বেঁচে রাখবে। তাহলে পৃথিবীতে মানুষ নয়, কর্ম বাঁচে। ঠিক এই সোনার তরী কবিতা হচ্ছে মহাকাল। মহাকাল মানে কি? মহাকাল মানে সময়। সময় মানে কি? সময় মানে কাল। কাল মানে কি? ধরো আমি একটু উদাহরণ দিচ্ছি, যে বিষয়টা হচ্ছে কিরকম। ধরো যে এটা তুমি, এটা তুমি, তো এটা হচ্ছে তোমার বাবা, তাহলে এটা বাবা। এটা হচ্ছে তোমার দাদা, এটা হচ্ছে তোমার দাদার বাপ, এটা তোমার বাচ্চা বা ছেলে ধরো, তাহলে এটা হচ্ছে তোমার নাতি। তো তুমি কি করছো, তোমার নাতিকে নিয়ে তুমি তোমার বাবার বাড়ি বেড়াইতে গেছো। এটা একটু দেখো, এটা এই উদাহরণের মধ্যে সোনার তরী কবিতা পুরোটাই আছে। সোনার তরী কবিতার যে মহাকাল প্রধান, কর্ম প্রধান, সেটা জাস্ট একটাই উদাহরণ। এটার ভিতর পুরোটাই একবার বুঝে গেলে হয়ে যাবে। বাংলা সাহিত্যের যে কবিতা নিয়ে বাংলা একাডেমিতে মারামারি হয়, সেটা সোনার তরী কবিতা। সোনার তরী কবিতায় কবি বুঝাইছে একটা, যারা সাহিত্য সমালোচক, যারা পাঠক, যারা সমালোচনা করে, ওরা বুঝছে আর একটা। এটা নিয়ে অনেক তর্কাতর্কি আছে। তো এখানে যে বিষয়টা, নাতিকে নিয়ে তুমি তোমার বাবার বাড়ি বেড়াইতে গেছো। এখন তোমার বাবার বাড়ি ঢুকতে একটা স্কুল আছে, এই যে একটা স্কুল, এই স্কুলটা প্রতিষ্ঠা করছে তোমার দাদার বাপ, মানে উনি। এখন তুমি জিনিসটা দেখাচ্ছ তোমার নাতিকে, নাতিকে বলতেছে এটা আমার দাদার বাপ প্রতিষ্ঠা করছে। তাহলে এক প্রজন্ম, 2, 3, 4, 5, 6, এই যে 6 প্রজন্ম পর্যন্ত তোমার দাদার বাপকে মনে রাখছে। কিসের মাধ্যমে মনে রাখছে? তোমার দাদার বাপ কি ইন্ডিয়ান বম্বের সালমান খান নাকি চেহারা দ্বারা মনে রাখবে? না, কর্মের মাধ্যমে। কর্ম কোনটা? স্কুল। যে স্কুল প্রতিষ্ঠা করছে তোমার দাদার বাপ, 6 প্রজন্ম পর্যন্ত মনে রাখছে স্কুলের মাধ্যমে। ওই যে তুমি কথাটা বলার সময় বলছো কি, ওই স্কুলটা আমার দাদার বাপ প্রতিষ্ঠা করছে। তার মানে তোমার নাতিরে যখন কথাটা বলছো, এই যে তোমার দাদার বাপ তো তখন মারা গেছে। 6 প্রজন্ম, গড়ে যদি 80 বছর 70 বছর হিসাব করলে 6×7=42, অনেক বছর হয়ে যায়, 400-450 বছর হয়ে যায়, 420 বছর হয়ে যায়। তো এখান যে এতগুলো সময় চলে গেছে, এতগুলো সময়ের পরেও তোমার দাদার বাপকে তুমি মনে রাখছো কিসের মাধ্যমে? স্কুল। স্কুল কি? কর্ম। তাহলে এটা দ্বারা প্রমাণিত যে এই যে অনেকগুলো সময় চলে গেছে, এই সময়টাকে বলে মহাকাল, এই সময়টাকে বলে কাল, এটাকে বলে যে সময়। তাহলে সময় মানুষকে বয়ে নিয়ে যায় না, মানুষের কর্মকে বয়ে নিয়ে যায়। যেমন মাঝি, ঈশ্বর, তারপরে হচ্ছে মাঝি ঈশ্বর হচ্ছে দুটাই সেম।
মাঝি যিনি নৌকা চালায়, ঈশ্বর হচ্ছে পৃথিবী ব্রহ্মাণ্ডটা চালায়। তাহলে কৃষক হচ্ছে আমি, তুমি, সাধারণ মানুষ, যে কেউ হইতে পারে। তাহলে কৃষক সারা বছর তার কর্মের ফসলগুলা কাটার পর গণবর্ষার মধ্যে উনি কাটার পর এগুলা রাখছে। গান গিয়ে তরিবে কে আসে পারে, দেখে জন্য মনে হয় চিনিও হারে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রিভিয়াস কোয়েশ্চেন, দেখে জন্য মনে হয় চিনিও হারে, এই বাক্যের মধ্যে কি প্রকাশ পেয়েছে? সংশয়। ও কি বলছে আমি চিনি? বলে নাই। তাহলে বলছে কি দেখে জন্য মনে হয় চিনিও হারে। এরকম হচ্ছে অনেকগুলা প্রশ্ন আসা আর কি ব্যতিক্রম। তাহলে সোনার তরী কবিতা থেকে এই ধরনের প্রশ্নগুলো আমি প্রিভিয়াস কোয়েশ্চেন কয়েকটা আলোচনা করছি। এগুলো প্রত্যেকটা কবিতা ধরে ধরে ব্যাখ্যা সহ একটা শব্দের মধ্যে কি বুঝাইছে, ওই শব্দটার মধ্যে কোনো সন্ধি আছে কিনা, সমাস আছে কিনা, সমাজের ব্যাস বাক্য থাকলে, প্রকৃতি প্রত্যয় থাকলে, উপসর্গ থাকলে, এরকম ধরে ধরে ওই কবিতার মধ্যে কি বোঝাতে চাচ্ছে, কিংবা ওই কবিতার রূপক অর্থ কি, বা এটার প্রাসঙ্গিক কোনো অর্থ আছে কিনা, সমার্থ শব্দ আছে কিনা, এগুলো ধরে ধরে এরকম করে আমরা সবগুলো গুছাই একটা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা অনেক দূর থেকে, আমি তো বিভিন্ন কোচিং ক্লাস নেই, যে অনেক দূরে দূরে, তো দূর থেকে যারা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রিপারেশন নিতে চাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য, তোমরা চাইলে আমাদের এই পেজের মধ্যে যুক্ত থাকতে পারো। তো আমাদের পেজের যে একটা রুলস রেগুলেশন আছে, যেটা হচ্ছে তোমরা মেনটেন করে, বেশি না, সবাই যেহেতু পরিচিত স্টুডেন্ট, তো তোমাদেরকে তার বেশি প্রেসার দেওয়া যাবে না। তা আমাদের চাইছি তোমাদের ক্ষুদ্র একটা প্রচেষ্টা চালানোর জন্য। গ্রাম থেকে তো আর শহরে এসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা ভর্তি প্রিপারেশন নেওয়া যাবে না। তো তুমি গ্রাম থেকে বসে আমাদের যে এখানে যারা পড়াবে, যে জিকে যে পড়াবে বা ইংলিশ যে পড়াবে বা অন্যান্য সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট গুলো যারা পড়াবে, সবাই এক্সপার্ট। ওনারা বিসিএস ও ক্লাস নেই, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংও ক্লাস নেই। আর আমি তো এখানে চকবাজারে যত বিশ্ববিদ্যালয় ভর্তি সবগুলোতে বাংলা পড়ে। তো একটা জিনিস আমরা চেষ্টা করব আমরা গুছাই দেওয়ার জন্য। তো এটা হচ্ছে মূল কথা। তো তোমরা যারা এখনো ওই কি বলে প্রিপারেশন নিচ্ছ না, যে অবহেলা করে বসে আছো, তো তোমাদের জন্য একটা পরামর্শ থাকবে, তোমরা বসে থাকিও না। তোমরা কি করো, ওই নিজেকে একটু গুছাই নাও। কম্পিটিশন পরীক্ষা মানি ভাইয়া কম্পিটিশন পরীক্ষা। কম্পিটিশনে তুমি ধরো যে একটু দৌড় এগুলো পারবো আর কি না। তুমি কি জানো যে তোমার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পাবলিক ইউনিভার্সিটিতে 2-3 মাস ধরে টানা পড়তেছে, ওই পোলাপাইন গুলা জাতীয় বিশ্ববিদ্যালয় না, এই পাবলিক ইউনিভার্সিটি না আসলে তোমার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কম্পিটিশন করবে, তখন তোমাকে ওরা হারাই দিবে, তুমি ওদের সাথে পেরে উঠবে না। তো তোমার থেকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। তুমি যদি বলো যে না জাতীয় বিশ্ববিদ্যালয় আমি এখানে কি প্রিপারেশন নিব, ওরা পাবলিক ইউনিভার্সিটি তো তোমার বাংলা ইংরেজি জিকে পড়ে অনেকগুলো ইউনিটে পরীক্ষা দেওয়া যায়, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি যদি কমার্স পড়ো তাহলে কমার্সের সাবজেক্টগুলো প্রিপারেশন নিতে হবে, তুমি যদি সায়েন্স পড়ো তাহলে সায়েন্সের সাবজেক্টগুলো প্রিপারেশন নিতে হবে, তুমি যদি মানবিক পড়ো মানবিকের গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে প্রিপারেশন নিতে হবে, সাথে বাংলা ইংলিশ কম্পালসারি থাকবে। এই দুইটা সাবজেক্ট যে কোনো জায়গায় থাকে আর কি। তো তোমাদের যে আমি বললাম অপরিচিত মানব কল্যাণ, মানব কল্যাণ হচ্ছে এটা লিখছে তোমার আবুল ফজল, 1903 সালে জন্ম, চিরেঙ্গা পথ, চাটগেয়ে পথ, চন্দনেশ বাড়ি। আবুল ফজল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল, উপাচার্য। তো এগুলা নিয়ে অনেক প্রশ্ন আছে, ডিপ আলোচনা। এইগুলা যখন ইন্ডিভিজুয়াল মানব কল্যাণ পুরো বিস্তারিত পড়াবো তখন পড়াই দিব। মানব কল্যাণে কিন্তু আবার ব্যাস বাক্য হয় মানবের কল্যাণ, এটা হচ্ছে মানুষের উপকার আর কি। তো মানুষের উপকার আবুল ফজল এটা মূলত এখানে বুঝাইতে চাইছে যে মানব কল্যাণ বিষয়টার মধ্যে মানুষের উপকার তুমি করবা, এটা ক্ষণস্থায়ী নয়, দীর্ঘস্থায়ী। আল্লাহ নবীর কাছে এক ভিখারি ভিক্ষার জন্য গেছিল, আমরা এই গল্পে দেখি। আল্লাহ নবী চাইলে ওকে 500 টাকা 1000 টাকা দিয়ে তারাই দিতে পারতো, তারাই দেয় নাই। ওকে একটা কোড়াল কিনে দিছে। যখন তুমি কাজ করে খাবা, তোমাকে হেল্প করছে, ওই কাজটা করার জন্য কেউ তোমাকে মাধ্যম দিয়ে কাজটা করাই দিছে। যে মাধ্যম দিয়ে করাই দিছে ও তার কাজ করবে না, কাজ করবো তো তুমি, কাজ করবো তো আমি। তা আমি যে কাজ করে খাচ্ছি ওটার মধ্যে একটা আত্মমর্যাদা আছে। তো এখন এই আবুল ফজল মানব কল্যাণ গল্পের মধ্যে এটা বুঝাইতে চাইছে আত্মমর্যাদা জিনিসটা কি, ওটা রাষ্ট্র থেকে থাকতে হয়, ওটা ব্যক্তি থেকে থাকতে হয়। যে রাষ্ট্র থেকে আত্মমর্যাদা থাকবে না, ওই রাষ্ট্র কখনো আত্মমর্যাদা সম্পূর্ণ নাগরিক গড়ে তুলতে পারবে না। যেমন উদাহরণ ধরো বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে পোশাক শিল্প। তো পোশাক শিল্প যে রাষ্ট্র আমাদের থেকে নেয়, সাপোজ একটা কথা, যে নেয়, ওদের একটা পোশাক শিল্প আমাদের থেকে নেয় 50 টাকা।
এখন এই 50 টাকা যদি আমার থেকে নাই, আমি ওকে বললাম আমি তো হচ্ছে গরিব রাষ্ট্র, তো আমি আপনার থেকে টাকা ধার নিব না, যে আমার যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের মধ্যে আমাকে আপনি 10 টাকা করে বাড়াই দিবেন, বা আমাকে আপনি ওখানে 20 টাকা করে বাড়াই দিবেন, বাড়াই দিয়ে আমার থেকে প্রোডাক্ট নিবেন, আমার থেকে পণ্যটা আপনি নিবেন, নেওয়ার পর যেটা আপনি টাকা দিবেন এর চেয়ে আপনি 10 টাকা 20 টাকা বাড়াই দিবেন। ওটা আমি কিন্তু পণ্য নিয়ে টাকাটা আমি নিচ্ছি, ওটার মধ্যে একটা আত্মমর্যাদা আছে। সরাসরি কারো দিকে টাকা চাওয়া, টাকা নেওয়া, ওটার মধ্যে আত্মমর্যাদা থাকে না। তো এই ধরনের বিষয়গুলা মানব কল্যাণের মধ্যে আবুল ফজল ফুটাই তুলছে আর কি আমাদের, যে এই ধরনের বিষয়গুলো করা যাবে না। তাহলে এমন উপকার করবা যে উপকারের মধ্যে কি থাকে, মানে আত্মমর্যাদা, ব্যক্তি মর্যাদা যেন থাকে, ওটা হচ্ছে মানব কল্যাণের মেইন কাহিনী। তো আরো আছে এখানে, যেমন 52 দিনগুলি আছে, তারপর হচ্ছে রেইনকোট আছে। রেইনকোট গল্প থেকে আজকে একটা কোয়েশ্চেন আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। তো রেইনকোটও ইম্পর্টেন্ট, এখানে চাইলে তুমি রেইনকোটও লিখতে পারো। রেইনকোট ইম্পর্টেন্ট, রেইনকোট, রেইনকোট আমি এখানে লিখছি, লিখি নাই। রেইনকোট হচ্ছে ইম্পর্টেন্ট। রেইনকোট লিখছে হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস রেইনকোটটা লিখছে। রেইনকোট হচ্ছে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা কলেজকে কেন্দ্র করে এটা লেখা হয়েছে। রেইনকোট গল্পের যিনি প্রধান, নুরুল হুদা, ঢাকা কলেজের কেমিস্ট্রির লেকচারার, মানে প্রভাষক। নুরুল হুদার বউয়ের নাম ছিল আসমা, আসমার ভাইয়ের নাম ছিল মিন্টু। তাহলে নুরুল হুদার শালা হচ্ছে মিন্টু, মিন্টু একজন মুক্তিযোদ্ধা। তারপরে এই গল্পের মধ্যে আমরা পাই নুরুল হুদা এবং আসমার 5 বছরের ছেলে, 2.5 বছরের মেয়ে আছে, একজন ছেলে একজন মেয়ে। তো এখানে আরো ওই অপর প্রান্তে আমরা পাই যে ডক্টর আফাসউদ্দিন আহমেদ, তিনি হচ্ছে পাকিস্তানের যে পাছাড আর কি, ডক্টর আফাসউদ্দিন আহমেদ কলেজের অধ্যক্ষ। তারপর এখানে আমরা পাই উর্দুর প্রফেসর আকবর সাজিদ, জিওগ্রাফির প্রফেসর হচ্ছে আব্দুল সাত্তার মৃধা। আমরা এখানে পাই কলেজের পিয়ন ইসহাক মিয়া। ইসহাক মিয়া দিয়ে একটা লাইন আছে নুরুল হুদা, যে নুরুল হুদাকে দিয়ে, তোমাকে আমার চুমু খেতে ইচ্ছে করতেছে। কে কাকে চুমু খেতে ইচ্ছে করতেছে? প্রথম মানে কেউ কাউকে বললে ভয় পেয়ে যাবে, বোঝে যে কে কাকে চুমু খেতে চাই। এখানে নুরুল হুদা ইসহাক মিয়াকে চুমু খাইতে চাই। কিসের জন্য চুমু খাইতে চাই? যে তোমার যখন তৎকালীন সময় পাকিস্তানি মিলিটারিরা যাকে যেখানে পায় সেখানে ধরে ধরে মেরে ফেলতেছে, তো কারো বাসায় গিয়ে নিয়ে আসতেছে, তখন কি করছে নুরুল হুদার বাসায় ইসহাক মিয়া, ডক্টর আফাসউদ্দিন আহমেদ তাকে ডাকতে পাঠাইছে নুরুল হুদাকে। তখন দরজা নক করছে, দরজা খুলতে গিয়ে সে নুরুল হুদা মুখের মধ্যে 5 কালিমা রেডি রাখে, টুপি টুপি সুন্দর করে দেয়, দিয়ে বের হয়। বের হয়ে দেখতেছে মিলিটারি নয়, দেখতেছে ইসহাক মিয়া। তো ইসহাক মিয়াকে ওই দরজা খুলে দেওয়ার সময় বলছিল আর কি, যেহেতু মিলিটারি নয় তোমাকে আমার চুমু খেতে ইচ্ছে করতেছে। তো এটা হচ্ছে রেইনকোট গল্পে আরো অনেকগুলো বিষয় আছে। কলেজের জন্য আলমিরা কয়টা নিয়ে যায়, এখানে কয়েকটা লাইন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের কোয়েশ্চেন। তো এখান থেকে এমসিকিউ অনেকগুলো কোয়েশ্চেন দেয়, যে যেমন ধরো যে যে কোয়েশ্চেন গুলো হচ্ছে কিরকম, যে শহীদ মিনার হচ্ছে পাকিস্তানিদের শরীরের কাঁটা। ডক্টর আফাসউদ্দিন আহমেদ একটা লাইন বলে, শহীদ মিনার হচ্ছে পাকিস্তানিদের শরীরের কাঁটা। আরেকটা লাইন আছে, রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের ছিল জেনারেল মনসুন। আমি যখন নতুন নতুন গল্পটা পড়ি তখন উইন্টার মানে আমি মনে করছি ছেলে, মনসুন মানে মনে করছি মাইয়া। ওই যে বাংলা মুভির মুনমুন আছে, আমি যে মনসুন একটু টাইটেল গুড়াই টুরাই দিছে আর কি, মানে এরকম। আসলে এরকম না, উইন্টার মানে শীতকাল, মনসুন মানে বর্ষাকাল। তাহলে রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের ছিল জেনারেল কি মনসুন। যেমন ধরো যে এটারে কি বলে, যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মধ্যে বর্ষাকাল, তো পাকিস্তানি মিলিটারিরা যে বারুদ অস্ত্রগুলো আনছিল বৃষ্টির পানিতে ভিজে, সেটা আমাদের পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের জন্য পজিটিভ, মানে পাকিস্তানের জন্য কি নেগেটিভ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানের নাৎসি বাহিনী হিটলারের যখন রাশিয়া আক্রমণ করতে যায় সাইবেরিয়া পর্বত দিয়ে, তখন ওরা ডুবতে পারে নাই, তো শীতকালের কারণে। তাহলে ওটা রাশিয়ার জন্য পজিটিভ কিন্তু জার্মানের জন্য নেগেটিভ, ওখানে আটকে যাওয়ার কারণেই তো মূলত হিটলার পরাজয় বরণ করছে। তো ওই যে উনি এটার মানে আখতারুজ্জামান ইলিয়াস যে একজন জাত সাহিত্যিক, বাংলা সাহিত্যের যে একজন জাত, এটা যে বোঝা যায় এই ধরনের কয়েকটা লাইনের মধ্যে। মানে এই সমস্ত অলংকার রূপক গুলা যদি জাত না হয় দেওয়া যাবে না। মানে আমাদের ছিল রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের ছিল জেনারেল মনসুন, মানে কোত্থেকে কোথায় টান দিয়ে কি বুঝাইতে চাচ্ছি। তো এই গল্পগুলার যে আমি লাইনগুলো বলছি এগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে উনি শহীদ মিনার হচ্ছে পাকিস্তানিদের শরীর কাটা, এটা কেন বলছে? আমরা জানি
আমাদের ইতিহাসের মধ্যে 1947 সালে দেশ বিভাগ, 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট, 56, 1962 সালে শিক্ষা আন্দোলন, 66, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 যুদ্ধ, 7 মার্চ, 25 মার্চ, 26 মার্চ, 16 ডিসেম্বর এবং বিজয় দিবসের আগ পর্যন্ত অনেকগুলি ইতিহাস প্রেক্ষাপট পর হয়ে আমরা 23 বছরের পরাধীনতার পর 1971 সালে মুক্তিযোদ্ধা জয়লাভ করি। কিন্তু এখানে যে বিষয়গুলো হচ্ছে কি, আমরা পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করার প্রথম আন্দোলন হচ্ছে 1952 সাল। হ্যাঁ, এই 1952 সালে আমরা 1952 ফেব্রুয়ারি 1969 একটা কবিতা আছে, ওই কবিতার মধ্যে কবিতার টাইটেল হচ্ছে 1969, কিন্তু কবিতার ভিতরে দুইজন ভাষা শহীদের নাম উল্লেখ আছে, একজন বরকত, একজন সালাম। বরকতের লাইন আছে এরকম, বরকত বুক পাতে ঘাতকের তাবার সম্মুখে, সালামের চৌকাস আলোচিত ঢাকা। পোলাপাইন না আমার ক্লাসে জিজ্ঞেস করে, ভাইয়া এখানে সালামের চৌকাস আলোচিত ঢাকা মানে কি বুঝাইতে যাচ্ছে? সালামের চৌকি বড় বড় না, তো সালামের চৌকি ঢাকাকে ঘিরে রাখছে না, তাহলে ব্যাপারটা কিরকম? মানে সালামের চৌকাস আলোচিত ঢাকা। বাংলাদেশ যেহেতু কেন্দ্রশাসিত রাষ্ট্র ব্যবস্থা, কেন্দ্র থেকে যেটা অর্ডার করে সেটা প্রত্যেকটা জেলা, উপজেলা, বিভাগ, ইউনিটে মানে ইউনিয়নে পর্যন্ত ছড়াই পড়ে। ব্যাপারটা হচ্ছে ওইরকম। তাহলে যে কোনো বৃহত্তর মুভমেন্ট যখন আন্দোলন হয় তখন ঢাকাকে কেন্দ্র করা হয়। তো 1969 সালে তখন আন্দোলন হয় নাই। কবি শামসুর রহমান ফেব্রুয়ারি 1969 কবিতা এটা বুঝাইতে যাচ্ছে আন্দোলন হয় নাই, হবে। তাহলে 52 হয়ে গেছে। তাহলে 52 ভাষা শহীদদের কথা এখানে কেন বলছে? 69 আন্দোলন করতে যারা আসছে ওখানে তো বরকত আছে নাই, সালাম আছে নাই, তুমি কেন বলছে সালামের চৌকাস আলোচিত ঢাকা? সালামকে 69 আন্দোলনের মধ্যে আন্দোলন করতেছে না, আসে নাই। তাহলে সালামকে প্রেরণা, বরকতকে প্রেরণা, উদ্দীপনা, সাহস, বৃত্তি এটার উপর বেস করে তাহলে 1969 সালে যারা আন্দোলন করতে আসছে তারা কি করবে? যে মুভমেন্ট করবে, যে এটা হচ্ছে মূল কাহিনী আর কি। তো এগুলো অনেকে প্রশ্ন করে যে ফেব্রুয়ারি 1969 কবিতার মধ্যে আছে একটা, বুঝাইতে চাচ্ছে কি মানে আরেকটা। তো সব মিলাই যে এখানে যে বিষয়গুলা, তো এই রেইনকোট গল্পের একটা মূল কাহিনী। তো এখন উপন্যাসের বিষয়ের মধ্যে আসি। উপন্যাসের যে বিষয়, একটা কোয়েশ্চেন উপন্যাস থেকে আসবে আর একটা নাটক থেকে আসবে। যে বিষয়টা একটা উপন্যাস থেকে আসবে, একটা নাটক থেকে আসবে। এগুলো জাস্ট আমি এমনি একটু করে আজকে আলোচনা করতেছি। এগুলো প্রত্যেকটা টপিক আমাদের কোর্স প্ল্যান অনুযায়ী সবগুলো টপিক ইন্ডিভিজুয়াল করে তোমাকে বুঝাই দেওয়া হবে। বাংলা, ইংলিশ, জিকে, তোমার গ্রুপ সাবজেক্ট, অ্যাকাউন্টিং, যে যে বিষয়গুলো আছে, আর্টস এর গুলো, সায়েন্সের গুলো, সবগুলো তোমাদেরকে বুঝাই দেওয়া হবে। তো এখানে একটা সবচেয়ে বেশি পজিটিভ দিক হচ্ছে তোমাদের জন্য যেটা সুবিধা হবে, আমরা এখানে যারা ক্লাস নিই সবাই এক্সপার্ট। এটা হচ্ছে সোজা কথা, নিজের নাম নিজে করতেছে এটা না, তবে মানে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এটা বলা যায়। হ্যাঁ, তুমি আমাকে ইগনোর করতে পারো, আমার অভিজ্ঞতা তো আর ইগনোর করতে পারবে না। অভিজ্ঞতাকে তোমার রেসপেক্ট জানাইতে হবে। যারা দীর্ঘদিন ধরে পড়ায় তাদের একটা অভিজ্ঞতা। আমরা এখানে যারা পড়াবো, যে যারা পড়াচ্ছি সবার একটা দীর্ঘদিনের একটা এক্সপিরিয়েন্স আছে। তো যে উপন্যাসের যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছি, আমাদের যে উপন্যাস আছে, এই উপন্যাস হচ্ছে তোমার লাল সালু। আরেকটা নাটক আছে আমাদের, এখান থেকে কোয়েশ্চেন একটা একটা মাস্ট বি পাবে। নাটক হচ্ছে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা হচ্ছে নাটক, আর লাল সালু হচ্ছে উপন্যাস। এটা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটক। লাল সালু উপন্যাসটা কিরকম? মানে 18 বছরের তরুণী যেরকম চির যৌবনা, এই সৈয়দ ওয়ালিউল্লাহর এই তোমার লাল সালু উপন্যাস হচ্ছে চির যৌবনা। এগুলো আজীবন এরকম থাকবে। যে মানে ধর্মকে পুঁজি করে, ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে তিনি এখানে এটা নিয়ে তিনি এই লাল সালু উপন্যাসটা লিখছে। আমরা এখানে জানি মজিদ হচ্ছে প্রধান ক্যারেক্টার, তাই না? এই মজিদ ও হচ্ছে ভণ্ড। ও একটা উত্তরবঙ্গের নোয়াখালী বাহেমুলুক একটা জায়গার মধ্যে সে থাকে। ওখান থেকে এই এলাকার মানুষ আধুনিক শিক্ষা বলতে কিছু নাই, একদম অশিক্ষিত মূর্খ। আমি একটু করে কাহিনীটা বলতেছি। তো অশিক্ষিত মূর্খ আর এই লাল সালু উপন্যাস থেকে কোন ধরনের প্রশ্ন আসছে এগুলো আমি একটু পরে বলবো। যে লাল সালু উপন্যাস থেকে প্রশ্ন আসছে মজিদের মুখে, তু তোমারে কে, ব্লাউজ ছাড়া শাড়ি পরে কে? জমিলা, মজিদের বউ। মজিদের বউ হচ্ছে দুইটা, একটা রহিমা, একটা হচ্ছে জমিলা। রহিমা হচ্ছে থমথম করে হাঁটে, হাঁটার সময় তিনজনের কাছে একজনের করে একটু হেলদি, স্বাস্থ্য আছে, মহাব্বতনগর এলাকার গ্রামের মেয়ে। তারপরে ও হচ্ছে স্বামী ভক্ত। কিন্তু এই উত্তরবঙ্গের আরো আরো প্রশ্ন আছে, আমি আস্তে আস্তে একটু একটু বলতেছি। এগুলো হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন, মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা জাতীয় বিশ্ববিদ্যালয় তো
যে যে এখান থেকে যেহেতু তোমাদের 24-25 সেশনে যেহেতু এগুলো টপিক গুলো আছে, এখান থেকে আসার সম্ভাবনা বেশি। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুইটা প্রশ্ন ব্যাংক নিয়ে নিবে। প্রশ্ন ব্যাংক নিয়ে নিয়ে বাংলা যে পার্টটা আছে বা ইংলিশ যে পার্টটা আছে, জিকে যেটা পার্টটা আছে, জিকে কিন্তু সাম্প্রতিক বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে তোমরা প্রিভিয়াস কোশ্চেন গুলো প্র্যাকটিস করে নিবে। এগুলো অনেক কাজ দিবে তোমাকে। তাহলে এই উত্তরবঙ্গ এলাকা থেকে এটাকে বাহুবলকে বলে, এটাকে নোয়াখালীও বলে। ও হচ্ছে মসজিদের এলাকা। এই এলাকার মানুষ মূর্খ, পড়াশোনা করে না, এখানে কোনো স্কুল কলেজ নাই। এখানে আছে যে শুধু কি তোমার মাদ্রাসা, ভালো করে কোরআন পড়তে পারে, আজান দিতে পারে, কোরআন শিক্ষা করতে পারে। ওই এলাকার প্রসঙ্গীয় লেখক একটা লাইন বলে, মানে এই শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। নামাজ পড়ুক না পড়ুক মাথায় কিন্তু টুপি থাকবে। এরকম আমাদের সোসাইটি অনেক আছে, বন্ড, উপরে দেখে একটা ভিতরে করে আর একটা, মানে টুপি দেখে 3-4 হাত লম্বা, দাড়ি 3-4 হাত লম্বা, কিন্তু কাজ করে যেগুলো হচ্ছে মানে একটা ইসলামের ভিতরে নাই, এইগুলো ভন্ড আর কি। তো এখানে যে বিষয়গুলো এখান থেকে হঠাৎ করে এই উত্তরবঙ্গ এলাকায় বন্যা দেখা দিছে, বন্যায় দেখা দেওয়ার কারণে সে ওখানে অভাব দেখা দিছে। অভাবের পরে তারা এই উত্তরবঙ্গ থেকে ট্রেনে করে বিভিন্ন এলাকার মধ্যে যায়। তো ট্রেনে করে যাওয়ার সময় তারা ট্রেনের মধ্যে উঠেছে রাতের বেলায়, দিনের বেলায় ট্রেনে উঠতে পারে না, তারা গরিব, টিকিট কাটে না, টিকিট চুরি করে উঠবে, রাতে উঠবে, ওঠার সময় ডাকাতের মতো করে উঠবে, যে যেদিকে বগিতে জায়গা পায় কক্ষে ওইদিকে উঠে চলে যাবে গা। তো ওইখানে মজিদ কি করছে, ওই দিন রাতে যখন ট্রেনে করে আসতেছে, মজিদের কিন্তু এখানে ছেলে মেয়েও আছে, বউ আছে। তো মজিদ একটা বগিতে উঠে গেছে, ছেলে মেয়ে কোন দিকে উঠছে সেটা আর খেয়াল রাখে নাই। ও একদম এসে এখানে কোথায় একটা পাহাড়পুর এলাকা, পাহাড়পুর একটা এলাকায়, মধুপুর একটা এলাকায় ও এখানে অবস্থান করে। এই মধুপুর এলাকার মধ্যে হচ্ছে যে এক মসজিদের মধ্যে মসজিদের ইমামতি করে। ওই পাহাড়পুর এলাকার মধ্যে এক হচ্ছে তোমার কি সরকারি কর্মকর্তা এখানে পশু শিকার বা পাখি টাকি শিকার করতে আসে। তো ওখানে হঠাৎ করে আজান দিচ্ছে মসজিদ, সে এটা শুনতে পায় যে এখানে তোমার কি হয় যে আজান দিচ্ছে। তো দেখতেছে এখানে এত পাহাড়ি এলাকার মধ্যে জঙ্গলে এত সুন্দর করে আজান কে দিবে। তো দেখতেছে এখানে এসে মসজিদ হচ্ছে আজান দিচ্ছে। তো মসজিদকে বলতেছে এখানে আজান দিচ্ছিলেন আপনি এত সুন্দর করে। মসজিদ ভাব নিচ্ছে একটু চেষ্টা করি আর কি। তো এই যে এখানে সরকারি কর্মকর্তা থেকে এক প্রসঙ্গে গিয়ে মসজিদ জিজ্ঞেস করে যে মহাবন্য সরকারি কর্মকর্তা মসজিদকে জিজ্ঞেস করতেছে আপনি কে? বলছে আমি হচ্ছে অনেক দূরে, আপনি আমাকে চিনবেন না, আমার গ্রাম হচ্ছে উত্তরবঙ্গে, আমি এখানে আসছি ধর্ম প্রচার করতে, মানে ইসলামের খ্যাতমত করতে। তা আমি হচ্ছে অনেক জমিদার ফ্যামিলির ছেলে, আমার অনেক সঞ্চার ধন সম্পদ অনেক কিছু আছে। মসজিদ সরকারি কর্মকর্তাকে বলতেছে, মসজিদ যে সরকারি কর্মকর্তাকে যত ইনফরমেশন বলছে সব মিথ্যা এবং ভুল, সব ভুয়া। আবার সরকারি কর্মকর্তাকে জিজ্ঞেস করছে মসজিদ, বলছে আপনি কে? যে আমি তো সরকারি লোক, সরকারি চাকরি করি, তো আমি সরকারি একজন কর্মকর্তা। তা আপনি এখানে কেন আসছেন? বলছে আমি পশু পাখি শিকার করতে আসছিলাম। তা আপনি গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি না, আমরা শহরে থাকি। শহরে কই থাকেন? বলছে শহরে থাকি কিন্তু গ্রামের মধ্যে। আবার মসজিদ জিজ্ঞেস করছে গ্রামে কোথায় থাকেন? গ্রামে কি আপনাদের কোনো আত্মীয় স্বজন নাই, পূর্বপুরুষ নাই? বলছে আমাদের গ্রামের মধ্যে পূর্বপুরুষ আছে, কিন্তু ওখানে পূর্বপুরুষের কয়েকটা কবর ছাড়া আর কিছু নাই। ওই যে সরকারি কর্মকর্তা বলছে পূর্বপুরুষের কয়েকটা কবর ছাড়া আর কিছু নাই। তো আমাদের কবর, এই যে কবরগুলো কোথায়? মহাবন্দনগরের গ্রামে। ওইখানে মসজিদ সরকারি কর্মকর্তার সাথে কনভারসেশন, কথা বলার সময় দুইটা ওয়ার্ড নেই, একটা মহাবন্দনগর গ্রাম আর একটা কবর। এই দুইটা শব্দ নেই, সরকারি কর্মকর্তা থেকে ওই শুনছে। মসজিদ যেখানে এই উপন্যাসের সরকারি কর্মকর্তাকে যে মিথ্যা বলে, এই মিথ্যা বলা থেকে শুরু করছে যে একদম উপন্যাসের শেষ পর্যন্ত মসজিদ মিথ্যাই বলে, সত্য একটাই বলে না। মানে বুং বাং মিথ্যা বলে হচ্ছে কি, সে এখানে ধর্মকে পুঁজি করে কি করে, যে একটা মানুষের সিম্পেথি নেই আর কি। তো এই যে ব্যাপারটা যে হচ্ছে কি, যে মসজিদ ওই পাহাড়পুর এলাকা থেকে ডিরেক্ট গেছে গা কোথায়? মোহাম্মদনগর গ্রামে। এই মোহাম্মদনগর গ্রাম, মোহাম্মদনগর গ্রাম, এই মোহাম্মদনগর গ্রামে যায় সে। এ তোমার প্রথমে চৌরাস্তার মোড়ে, এরকম চৌরাস্তার মোড়ে সে জায়নামাজ বিছাই নামাজ পড়ে। এটা হচ্ছে মতিগঞ্জের সড়ক, এটার নাম। এগুলো ভাইয়া যখন পড়াবে তখন ইন্ডিভিজুয়াল করে প্রত্যেকটা কোন গ্রামের পাশে কি, কোন রাস্তার পাশে কি, জায়নামাজ কোন দিকে বসেছে, মোনাজাত কেমনে করছে, বসে করছে নাকি দাঁড়াই করছে, পাশ দিয়ে কারা নৌকা দিয়ে মাছ ধরতেছিল, মাছ ধরার সময় কি মাছ ধরতেছিল, তখন কি গ্রীষ্মকাল নাকি বর্ষাকাল,
আমি যে কথাগুলো বলতেছি এগুলো প্রত্যেকটা প্রিভিয়াস কোয়েশ্চেন কোনো না কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে। তাহলে এদিকে আমি একটু করে বলতেছি, সাথে এদিকে মাছ ধরতেছিল কাদের তাহের, কি মাছ? রুই মাছ। তখন কি কাল? গ্রীষ্মকাল। এদিক দিয়ে যাওয়ার সময় দেখতে, যখন কাদের তাহের দেখতেছিল কাকে? মজিদকে, তখন হচ্ছে মজিদ দাঁড়ায় কি করতেছে? ওই যে মোনাজাত করতেছে। এটা একটা পরীক্ষা আসছে। যখন কাদের তাহের দেখছে মজিদকে, মজিদ তখন কি বসে মোনাজাত করতেছে নাকি দাঁড়ায় দাঁড়ায় মোনাজাত করতেছে? এটাও পরীক্ষা আসছে। এখান থেকে সে গেছে গা মোহাম্মদনগর গ্রাম উত্তর দিকে। তাহলে পরীক্ষা আসছে মতিগঞ্জ সড়কের কোন পাশে? মোহাম্মদনগর গ্রাম উত্তর দিকে। এটা একটা প্রিভিয়াস কোয়েশ্চেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। তাহলে এখানে আমাদের থেকে এই বিষয়গুলো হচ্ছে এভাবে পড়তে হবে আর কি। তো এখানে আমরা অনেকগুলো ক্যারেক্টার পাই। বুডুডেঙ্গা যে এর পরবর্তী যে একটা মিটিং বসে, মিটিং এর মধ্যে মজিদ ওখানে প্রস্তাব দেয়, আপনারা কেমন মানুষ মিয়া, আপনারা এখানে মুদাসসির পীরের মাজারকে ফালাই রাখছেন। মুদাসসির পীরের মাজারের কথা যখন বলে, সবাই কি করে? ওই মিটিং এর মধ্যে সলোমনের বাপের দিকে থাকায়। সলোমনের বাপ ছিল যে 80 বছর হচ্ছে, যার বয়স বেশি, অশীতিপর, এরকম যদি এলাকার মধ্যে কোনো মাজার টাজার থাকে তাহলে এটা জানবে কে? সলোমনের বাপ। সলোমনের বাপ এই পুরো উপন্যাসে দুইটা রোগীর নাম আছে, দুইটা রোগ, একটা হাঁপানি, একটা প্যারালাইসিস রোগী। হাঁপানি রোগী ছিল এই সলোমনের বাপ, আর প্যারালাইসিস রোগী ছিল হচ্ছে তোমার কে? যে প্যারালাইসিস রোগী ছিল হচ্ছে বুডোডেঙ্গা লোকের স্ত্রী। সারাদিন শুয়ে থাকতো, শুয়ে শুয়ে বুডোডেঙ্গা লোকের সাথে কি গালাগালি করতো। এখানে বুডোডেঙ্গা লোক ক্যারেক্টারটা হচ্ছে কাদের তাহের রতন হাসুনির্মার বাপ। কাদের তাহের রতন হাসুনির্মার বাপ ছিল বুডোডেঙ্গা লোক। তাহলে বুডোডেঙ্গা লোক এটা একটা ক্যারেক্টার। এটা আবার মাঝখান দিয়েও নিরুদ্দেশ হয়ে যায়। এগুলো ভাইয়া যখন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টপিক পড়াবে ধরে ধরে তখন পুরো বিস্তারিত বলবে। জাস্ট আমি একটা ট্রেলার বলতেছি যে এই উপন্যাসের কাহিনীটা মূলত হচ্ছে এরকম। তো সব মিলায় এখানে জমিলা হচ্ছে ব্লাউজ ছাড়া শাড়ি পরে, মসজিদের কথা শুনে না, মসজিদের মুখে তুতো মারে, মাগরিবের নামাজ পড়ার সময় যায় নামাজ যায়, জমিলা শুয়ে পড়ে, এগুলো মসজিদের পছন্দ না। তো সব অনেকগুলো বিষয় আছে। তারপরে খালেক ব্যাপারের বউ দুইটা, একটা আমেনা বিবি, একটা তানু বিবি। 13 বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা নাই, সন্তান নাই। সে আওয়ালপুরের পীরের কাছে, তানু বিবির ছোট ভাই দলামিয়াকে পানি পড়ার জন্য পাঠায়। সে পানি পড়ার জন্য আওয়ালপুরের পীরের কাছে না গিয়ে মসজিদের কাছে যায়, মসজিদকে সমস্ত কিছু বলে দেয়। বলে দেওয়ার পর মসজিদ খালেক ব্যাপারীকে দিয়ে আমেনা বিবিকে বলে যে রোজা রাখলে কি বলে যেটা সেহরি না খেয়ে রোজা রাখার জন্য বলছে আর কি। তো অনেকগুলো বিষয় হচ্ছে এখানে আছে, সব মিলাই কালেক ব্যাপারে দিকে আমেনা বিবিকে তালাক নেওয়াই, তানু বিবি থেকে একটা বাচ্চা হয়ে গেছে, আরেকটা বাচ্চা হওয়ার সম্ভাবনা। তো দলামি হচ্ছে আওয়ালপুরের পীরের কাছে না যাওয়ার জন্য কাহিনী। কালামি একটা ক্যারেক্টার আছে, কালামি ক্যারেক্টার হচ্ছে সে মসজিদের পক্ষের লোক, সে আওয়ালপুরের পীরের মানুষকে মারতে গেছে, সেখানে মার খেয়ে করিমগঞ্জ হাসপাতালে ভর্তি হয়। আক্কাস একটা ক্যারেক্টার আছে, মুদাব্বের একটা ক্যারেক্টার আছে। আক্কাস হচ্ছে মুদাব্বেরের ছেলে, মুদাব্বেরের আক্কাসের বাপ হচ্ছে মুদাব্বের। আক্কাস শহরে পড়াশোনা করতে শিক্ষিত ছেলে, গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করতে হচ্ছে। এখানে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো ভাই তোমাকে ইন্ডিভিজুয়াল করে যখন টপিক পড়াবো তখন ধরে 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 সবকিছু হচ্ছে পড়া দেওয়া হবে। এটা হচ্ছে মূল কথা। তারপর হচ্ছে আরেকটা যেটা নাটক, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটক। এই সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে আমরা জানি 1756 সালে বাংলা, বিহার, উড়িষ্যার উনি হচ্ছে প্রধান মির্জা মোহাম্মদ আলীবর্দীকা। মির্জা মোহাম্মদ আলীবর্দীকার কোন ছেলে নাই, মেয়ে আছে 3 জন। একটা হচ্ছে আমিনা, যে গসেডি বেগম, শাহা বেগম, আমিনা বেগম। গসেডি বেগমের প্রকৃত নাম মেহরুন্নেসা। শাহা বেগমের কথা ইতিহাসের মধ্যে নাই, আমিনা বেগমের কথা আছে। আমিনা বেগমের হচ্ছে 3 ছেলে, সিরাজউদ্দৌলা, একরামুদ্দৌলা, মির্জা হামদি। সেখানে একরামুদ্দৌলাকে দত্তক নিছে কে? গসেডি বেগম। দত্তক নেওয়ার পরে দত্তক নেওয়া নিছে কেন? এখানে গসেডি বেগম থেকে কোনো বাচ্চা কাচ্চা নাই। তো দুর্ভাগ্যক্রমে ওই একরামুদ্দৌলা কি করে? মারা যায়। একরামুদ্দৌলা যখন মারা যায় তখন হচ্ছে কি পরবর্তী গসেডি বেগম আরেকজনকে দত্তক নেয়। সেটা হচ্ছে কে? শৌকত জংকে। শৌকত জংকে দত্তক নিছে। এখানে গসেডি বেগমের একটা স্বার্থ আছে। গসেডি বেগম যেহেতু নিঃসন্তান, ওর যেহেতু কোনো বাচ্চা কাচ্চা নাই, তখন যদি তোমার হচ্ছে কি মির্জা মোহাম্মদ আলীবর্দীকা যদি মারা যায়, তাহলে বংশানুক্রমে যেহেতু কোনো ছেলে নাই, যদি কোনো কেউ নবাব হয় তাহলে নবাব হইতে হবে কে? নবাব হইতে হবে কে? নবাব হইতে হবে কার থেকে? ওই যে গসেডি বেগমের ছেলে যদি থাকে গসেডি বেগমের ছেলে হবে, কিন্তু গসেডি বেগমের ছেলে নাই, নবাব কাকে বানাবে? তো একটা ছেলে পালতে হবে না? ছেলে প্রথমে পালছিল কাকে? একরামুদ্দৌলাকে। তো একরামুদ্দৌলাকে পাললে কি হবে? একরামুদ্দৌলা তো মারা যায়, পরবর্তী আবার কাকে পালে? শৌকত জংকে। শৌকত জং হচ্ছে জুয়াড়ি, তো জুয়া খেলে, জলসাগরের আসর বসায়, তারপর হচ্ছে নারী লুবি, তার অনেকগুলো ব্যাপার আছে। এগুলোর জন্য এখানে নানা অর্থাৎ মির্জা মোহাম্মদ আলীবর্দীকা তাকে পছন্দ করতো না। মির্জা মোহাম্মদ আলীবর্দীকা পছন্দ করতো মূলত কাকে?
সিরাজউদ্দৌলাকে। ওখানে গসরি বেগম সিরাজের অনেকগুলো কারণে বিরোধিতা করে, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে গসরি বেগমের একটা পরকীয়া জামাই, মানে পরকীয়া একজন ব্যক্তি ছিল যার সাথে পরকীয়া করে, সেটা হচ্ছে যে তোমার হুসেন কুলিকা, যিনি বাংলা বিহার উড়িষ্যার কোষাধ্যক্ষের প্রধান হুসেন কুলিকাকে সিরাজউদ্দৌলা হত্যা করে। নানা বলছে, নানার হুকুমে আর কি হত্যা করে, ওই যে উল্টাপাল্টা কাজ করে গসরি বেগম সেজন্য। তো সবগুলা মিলাই যে এটা আমরা এখানে জানি যে বিষয়টা হচ্ছে কি তোমার এই সিরাজউদ্দৌলা উপন্যাসের মধ্যে এখানে মীর জাফর সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করার কারণ আছে, অনেকগুলো কারণ। যে কারণের মধ্যে হচ্ছে কয়েকটা কারণ যদি বলা যায়, মীর জাফর চাইছিল যেহেতু মির্জা মোহাম্মদ আলীবর্দীকের কোনো ছেলে নাই, তাহলে মীর জাফরে কি হবে নবাব, কিন্তু মির্জা মোহাম্মদ আলীবর্দীকে সেটা করে নাই, এটা না করে সিরাজকে কি দিছে, নবাব দিছে। তা আমরা অনেকগুলো বিষয় এখানে জানবো। এখানে তোমার কি বলে যে কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রাখা হয়, আলীনগরের প্রধান বানায় রাজা মানিক চাঁদ, রাজা মানিক চাঁদকে প্রধান বানালেও নবাবকে না বলে এখানে আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 17,000 টাকার বিনিময়ে 12,000 টাকা মানিক চাঁদ, 5,000 টাকা উমি চাঁদ নিয়ে আবার নতুন করে এখানে ব্যবসা করার জন্য সুযোগ করে দেয়। অনেকগুলো ব্যাপার আমরা এখানে জানি, যেগুলো আবার ওখানে পরবর্তী যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখানে লবণের ইজারা দান নেই, ইজারা দেওয়ার কারণে এখানে এক পর্যায়ে যায় কৃষকদের থেকে লবণ কিনে, লবণ 1 টাকা লবণ 1.5 টাকা করে কিনে, পরবর্তী একই লবণ 3 টাকা 4 টাকা করে বিক্রি করে। পরবর্তী বছর যে কৃষকরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লবণ বিক্রি করে না, সেটার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সাধারণ যারা কৃষক তাদের সাথে একটা ঝামেলা হয়। ঝামেলার মধ্যে কৃষকের বউকে 4-5 জন ইংরেজরা মিলে দর্শন করে, ইভেন ওই লবণ চাষিকে তার হাতের ভিতর খেজুর কাটা ঢুকাই দেয়। তো অনেকগুলো বিষয় হচ্ছে যে এই গল্পের মধ্যে, নাটকের মধ্যে আছে। প্রত্যেকটা টপিক ধরে ধরে ইন্ডিভিজুয়াল একটা গল্প, যে নাটকের মধ্যে কতগুলো দৃশ্য আছে, দৃশ্য এরকম হচ্ছে ধরে ধরে সবগুলো হচ্ছে কি করা হবে, মানে পড়ানো হবে আর কি। তো আমাদের হচ্ছে এই তোমার এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যারা দূর থেকে যারা প্রিপারেশন নিয়ে আসতেছো, তো সবগুলো হচ্ছে একটু গুছাই প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের সাথে থাকো। তো আমাদের সাথে যদি থাকো, তা আমরা একটা জিনিস গুছাই দিতে পারবো, এটা হচ্ছে মেইন কথা। তো অনেকগুলা অনলাইন প্ল্যাটফর্ম আছে, থাকলেও আমাদের মধ্যে একটা আন্তরিকতা থাকবে। যারা এখানে ভর্তি হবে তারা হচ্ছে আমাদেরও পরিচিত, কোনো না কোনো কোচিংয়ের স্টুডেন্ট। তো তোমরা যারা গ্রামে আসো বা শহরে আসো, পাশাপাশি চাচ্ছ যে কি আমি পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষার পাশাপাশি যারা কমার্স থেকে বা যারা সায়েন্স থেকে পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা বিভাগ পরিবর্তন দেয়, তারা শুধু বাংলা জিকে এগুলাই পড়ে। কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গেলে তুমি ধরো যে কমার্সের, কিন্তু কমার্সের সাবজেক্টগুলো ওখানে আসবে। তুমি আর্টসের সাবজেক্টগুলো এখানে ইন্ডিভিজুয়াল করে আসবে, কিন্তু আর্টসের সাবজেক্ট কমার্সের সাবজেক্টগুলো বিশ্ববিদ্যালয়ে এরকম ইন্ডিভিজুয়াল করে যারা বিআরডি জন্য পরীক্ষা দেয় তাদেরকে পড়ানো হয় না, কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল করে জিনিসগুলো হচ্ছে কি পড়াই দিবা আর কি। এটা হচ্ছে মেইন কথা। তো তোমাদের সাথে পরবর্তী আবার নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তো এ নিয়ে আমি শুভকামনা জানাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে কোনো একটা এই ইকুইটির মঞ্চে। ধন্যবাদ সবাইকে।